আরে বাহ, আমার শ্বশুর বাড়িটা তো অনেক বড় আর কত সুন্দর। এখন থেকে তো আমি এই বাড়িতেই থাকবো। আরে রাধা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আসো, ভিতরে আসো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। হ্যাঁ গো, বাড়িটা তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ গো, আমার অনেক পছন্দ হয়েছে। আজ থেকে কি আমি এখানেই থাকবো? হ্যাঁ, এখানেই থাকবে। এভাবে তারা দুজন কথা বলতে লাগলো। পরদিন সকালবেলা রাধা সবার জন্য খাবার বানিয়ে নিল আর সবাই খেয়ে নিল। হ্যাঁ গো, তুমি বরং বাড়িতে কয়েকজন কাজের লোক নিয়ে নাও। আমি রান্না করলে তো কালো হয়ে যাব, আমার চেহারা নষ্ট হয়ে যাবে। আমাদের তো আর টাকার অভাব নেই, তাই না? ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে তাই করব। এবার আমি অফিসে গেলাম। এই বলে সাগর অফিসে গেল আর বিকেলবেলা তাড়াতাড়ি বাড়িতে এলো। বাড়িতে ফেরার পথে দুজন কাজের লোকের সাথে কথা বলল। পরদিন সকালবেলা, মালকিন, ও মালকিন। আরে কে তুই? তুই আমাদের বাড়িতে এলি কেন? কি চাই তোর? কাল সাহেব বাবু যে আমায় আসতে বলেছেন, আমি যে কাজ করার জন্য এসেছি মালকিন। ও তাই বল। নে, এবার কাজগুলো করে ফেল। আমার জামা কাপড়গুলো ধুয়ে দে, তারপর রান্না করবি। ঠিক আছে মালকিন, আমি এক্ষুনি আপনার সব কাজ করে দিচ্ছি। এরপর কমলা কাজ করতে চলে গেল। বিকেলে আরেকজন কাজের জন্য এলো। মালকিন, কি কি বাজার করে আনতে হবে আমায় বলুন। ও, তাহলে তুইও আজকে থেকে এখানে কাজ করবি? জি মালকিন। তাহলে তুই বাজারে গিয়ে যা যা পারিস বাজার করে নিয়ে আয়। আমাদের টাকার কোনো অভাব নেই। আমি হলাম পয়সাওয়ালার বউ, বুঝলি? জি মালকিন। এরপর রামু রাধার কাছ থেকে টাকা নিয়ে বাজারে গেল আর অনেকগুলো বাজার করে বাড়িতে নিয়ে এলো। অন্যদিকে কমলা সেইগুলো রান্না করতে লাগলো। রান্না শেষে সবগুলো খাবার টেবিলে সাজিয়ে রাখলো। তখনই সেখানে রাধার শাশুড়ি এলো। আরে কমলা, এসব কি করছিস? এতগুলো খাবার রান্না করছিস কেন? এগুলো খাবার কে খাবে শুনি? আমায় মালকিন রান্না করতে বলেছে, তাই তো রান্না করলাম। কি হয়েছে মা? আপনি কমলাকে কি বলছিলেন? বৌমা, তুমি নাকি ওদেরকে এতগুলো খাবার রান্না করতে বলেছো? হ্যাঁ মা, বলেছি তো। কেন, কি হয়েছে? এতগুলো খাবার কে খাবে শুনি? সবগুলো খাবার তো নষ্ট হয়ে যাবে। অপচয় করা একদম ঠিক না। মা, আমাদের তো অনেক টাকা পয়সা আছে, এরকম অপচয় হলে ক্ষতি কি বলুন? না বৌমা, এরকম কাজ করা যাবে না, বুঝলে? এ কথা বলে রাধার শাশুড়ি চলে গেল। আমি হলাম পয়সাওয়ালা বউ, আমার কাছে তো অনেক টাকা, আমি অপচয় করব না তো কে করবে? এরপর সবাই খাবার খেয়ে নিল আর বাকি খাবারগুলো ফেলে দিল। এসব দেখে কমলা বলতে লাগলো, মালকিন এত খাবার অপচয় করে কেন? আমাদের না খেয়ে থাকতে হয়, আর মালকিন কিনা খাবারগুলো ফেলে দিল। হ্যাঁ রে, আমরা এক কাজ করি, মালকিনকে বলে বাকি খাবারগুলো আমরা নিয়ে নেব। এতে করে আমাদের বাচ্চারাও খাবার খেতে পারবে। আর একদিন সকালের অনেকগুলো নাস্তা বেঁচে গিয়েছিল। এসব দেখে কমলা মালকিনকে বলতে লাগলো, মালকিন, আপনি কি এই খাবারগুলো ফেলে দিবেন? হ্যাঁ, ফেলে তো দিব। ফেলে না দিয়ে এগুলো কি করব শুনি? আপনি এগুলো খাবার আমাকে দিয়ে দেন, আমার বাচ্চারা এগুলো খাবার খেতে পারবে।
না না, এই খাবার আমি দিতে পারবো না। আমাদের খাবার কেন তোরা খাবি? এগুলো খাবার গরিবদের খেতে নেই। এগুলো তো আপনি ফেলে দিবেন, তাই বলছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, এত কথা বলিস না তো। যা, খাবারগুলো ফেলে দিয়ে আয় আর টেবিলগুলো পরিষ্কার কর। জি মালকিন। এরপর কমলা সেই খাবারগুলো ফেলে দিল আর কাজ করতে লাগলো। এভাবে রাধা টাকা পয়সা খরচ করতে লাগলো। সে ভবিষ্যতের কথা একবারও চিন্তা করলো না। আর একদিন তাদের বাড়িতে এক সাধু বাবা এলো। মারে, তোর স্বামী প্রতি বছর আমাদের সাহায্য করে, আমাদের জন্য টাকা দেয়। সেদিন তোর স্বামীর সাথে দেখা হয়েছিল, সে আমাকে আসতে বলেছে, তাই তো এলাম। এবার কিছু সাহায্য কর, এই টাকা যে সবাইকে দিতে হবে। না না, আমরা কাউকে সাহায্য করতে পারবো না, আপনি চলে যান এখান থেকে। এভাবে কেন বলছো মা? তোমরা তো সব সময় আমাদের সাহায্য করো, তাহলে এবার কেন সাহায্য করবে না? প্রতিবারই সাহায্য করতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? আপনি এখন চলে যান এখান থেকে। এটা তুমি ঠিক করলে না মা, এর পরিণাম ভয়ঙ্কর হবে। কথা বলে সাধু বাবা সেখান থেকে চলে যায়। অন্যদিকে রাধা তাদের টাকা পয়সা যা ছিল সেগুলো অকারণে খরচ করে ফেলে, কিন্তু কাউকে সাহায্য করে না। একদিন হঠাৎ করে সাগরের চাকরি চলে যায়। কি গো, তুমি আজ হঠাৎ এত তাড়াতাড়ি চলে এলে যে? আমার চাকরিটা চলে গেছে। চাকরি চলে গেছে মানে? কি সব বলছো তুমি? এবার তাহলে কি হবে? বাড়িতে যে জমানো টাকা ছিল তা দিয়ে এবার চলতে হবে, আর আমাকে একটা চাকরির ব্যবস্থা করতে হবে। কিন্তু জমানো যে টাকা ছিল সেটা প্রায় শেষের দিকে। শেষের দিকে মানে? টাকাগুলো শেষ হলো কি করে? এরপর রাধা সব কথা তার স্বামীকে বলে দেয় যে রাধা সব টাকা খরচ করে ফেলেছে। এবার তাহলে কি হবে? সব টাকা যে শেষ করে ফেলেছো, এবার সংসার চলবে কি করে? আমি অনেক ভুল করে ফেলেছি, নিজেকে পয়সা বলার বউ ভেবে ভেবে টাকাগুলো অপচয় করে ফেলেছি, আমায় তুমি ক্ষমা করে দাও। এরপর রাধা তার ভুলগুলো বুঝতে পারে। অন্যদিকে সাগর তাকে ক্ষমা করে দেয়। এরপর থেকে তারা দুজনে একসাথে মিলেমিশে কাজ করতে থাকে আর দুজন মিলে সংসার চালাতে থাকে। রানীনগর গ্রামে বাস করত রমেশ ও তার স্ত্রী রমেলা। তাদের ছিল সুখের সংসার। সবাই খুব ভালো থাকলেও সেই গ্রামের মোড়ল ছিল ভীষণ লোভী। কি গো, বেলা যে অনেক হলো, উঠবে না নাকি? কাজে যেতে হবে তো। আরে, আর একটু ঘুমাতে দাও তো। সকাল সকাল কি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছো? যাও তো। আরে, এখন মাঠে রোদ নেই, সকালে কাজ করলে দুপুরে আর মাঠে যেতে হবে না। এটা তো মন্দ বলনি। আচ্ছা, উঠছি। উঠে কাজে যাও, একটু বেলা হলে আমি খাবার নিয়ে যাব। রমেশ উঠে মাঠে চলে যায় আর গিয়ে দেখে অনেকেই মাঠে কাজ করে। কইরে হারু, কোথায় গেলি হতচ্ছাড়া? আগে কর্তা বাবু বলুন। জমিগুলো দেখতে যেতে হতো, তুই ছাতাটা নিয়ে আয়। এই যে কর্তা বাবু, যাচ্ছি। চলুন কর্তা বাবু। তারপর মোড়ল ও মোড়লের কর্মচারী হারু গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে থাকে। আর হাঁটতে হাঁটতে মোড়লের চোখ পড়ে যায় রাস্তার পাশের এক পুকুরের উপর। গ্রামে এত বড় পুকুর থাকতে আমি কিনা সেই মাঠের শেষ কোনায় মাছ চাষ করি। এই হারু, এই পুকুর কার? তাকে আজই আমার সাথে দেখা করতে বলবি। কর্তা বাবু, এই পুকুর হলো রমেশের,
আপনি কোনো চিন্তা করবেন না, আমি আজই কথা বলবো রমেশের সাথে। মোড়ল চলে যায় তার জমি দেখতে। আর এদিকে রমেশের বউ খাবার নিয়ে রমেশের মাঠে যায়। কই গো, এসো, খেয়ে নেবে। যাচ্ছি। এরপর রমেশ এসে একটি গাছের নিচে খেতে বসে আর গল্প করতে থাকে। তুমি একা এলে যে, সুন্দরীকে কোথায় রেখে এসেছো? ও পুকুরে নেমেছে, ভাবলাম পানিতে থাকুক একটু, যাওয়ার সময় নিয়ে যাব, বড্ড গরম পড়েছে। কি ব্যাপার রাজ্যটাকে না, কি খোঁজ গল্প হচ্ছে শুনি? আরে হার দাদা যে, বসো বসো। না রে রমেশ, বসার জো নেই। শোন, ওই মোড়লের চোখ পড়েছে তোর পুকুরের ওপর, বিকেলে তোকে দেখা করতে বলেছে। হায় ভগবান, শেষমেশ পুকুরটাও, এবার কি হবে গো? গিন্নি, তুমি কোনো চিন্তা করো না। রমেশ, আমি গেলাম, বিকেলে যাস, নয়তো জানিস মোড়ল মশাই কেমন মানুষ। একটু পর চলে এসো, আমি যাই বাড়িতে, দেখি সুন্দরী আবার কোথাও গেল নাকি। রমেশের বউ ছিল খুব শৌখিন মানুষ, সে পশু পাখিদের খুব ভালোবাসতো। তার একটি রাজহাঁস ছিল, যার নাম দিয়েছিল সুন্দরী। সুন্দরীকে রমেশের বউ সন্তানের মতনই স্নেহ করত। কিরে হারু, বলেছিস রমেশকে? আগে বাবু বলেছি, বিকেলে আসবে বলেছে। এ সুন্দরী, কোথায় গেলি? কি রে সুন্দরী, আয় আয়। শোন, একদম এপাশ ওপাশ যাবি না, শত্রুর তো আর অভাব নেই। রমেশ বিকেলে মোড়লের বাড়িতে যায় আর বলে, প্রণাম মোড়ল মশাই, আমাকে ডেকেছিলেন? শোন রমেশ, তোর ওই রাস্তার পাশের পুকুর আমার চাই। না মোড়ল মশাই, ওই পুকুর আমি দিতে পারবো না। তুই এভাবে না করলি কেন? আমি কি তোর কাছে এমনি এমনি পুকুর নিচ্ছি? পুকুরের বদলে কি চাস বল? না মোড়ল মশাই, ওই পুকুরে মাছ চাষ করে আমার সংসার চলে, আমি দিতে পারবো না। এ কথা বলে মোড়লের বাড়ি থেকে রমেশ চলে আসে। আর এভাবে কেটে যায় বেশ কিছুদিন। গিন্নি, সুন্দরী তো অনেক বড় নাদুস নুদুস হয়েছে, ওকে এখন কাল বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে, কাল ওকে হাটে নিয়ে যাব। এসব তুমি কি বলছো? কখনো কি শুনেছো কেউ তার সন্তানকে বিক্রি করে? আমি যে সুন্দরীকে সন্তানের মতো বড় করেছি, সেটা কি তুমি জানো না? হারু, শুনলাম রমেশের বাড়িতে নাকি একটা বড় রাজহাঁস আছে, আমার যে বড্ড হাঁসের মাংস খেতে ইচ্ছে করছে। হ্যাঁ কর্তা বাবু, আপনি ঠিকই শুনেছেন, কিন্তু রমেশের বউ তো ওই হাঁস বিক্রি করবে না, সে যে সন্তানের মতোই ভালোবাসে। বিক্রি করবে না ভালো কথা, তুই রাতের বেলা চুরি করে আনবি। কর্তা বাবু, এ কাজ আমি পারবো না, এ পাপ ধর্মে সইবে না কর্তা বাবু। তুই যদি হাঁস চুরি করে না আনিস, কাল সকাল বেলায় তোর ভিটে মাটি সব লিখে নেব। মোড়লের এমন কথা শুনে হারু খুব ভয় পেয়ে যায়। আর রাতের আধারে সে সুন্দরীকে চুরি করে নিয়ে আসে। মোড়ল মশাই, থামুন, আপনি আমার সুন্দরীকে চুরি করে এনেছেন। আমি গ্রামের মোড়ল, এটা ভুলে যেও না। কি প্রমাণ আছে এ তোমার হাঁস? আমার হাঁস যদি আপনি ফেরত না দেন, তাহলে আমি থানা পুলিশ করব। সুন্দরীর দুটি পালক কাটা। মোড়ল থানা পুলিশের কথা শুনে সম্মানের ভয়ে সুন্দরীকে দিয়ে দেয়।
আর তারা হাঁস নিয়ে বাড়িতে চলে আসে। একটু পর হারু সেখানে আসে। আমাকে তোমরা ক্ষমা করে দিও। আরে দাদা, আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি ভালো মানুষ বলেই তো আজ সুন্দরীকে আমরা ফিরে পেয়েছি। আপনি রাতে এসে সব না বললে তো সর্বনাশ হয়ে যেত। শোনো তোমরা, তোমরা হলে আমার দুই ছেলে আর ছেলের বউ। তোমরা যদি রোজ এভাবে ঝগড়া করো তাহলে পাশের বাড়ির মানুষ কি বলবে শুনি? এদের এসব বলে কোনো লাভ নেই। এরা যদি মান সম্মানের তোয়াক্কা করতো তাহলে রোজ দুইজা মিলে এমন কাণ্ড ঘটাতে পারতো না। আমার দুই ছেলে দুটো হয়েছে এমন। মা, আপনারাই বিচার করুন, বড় দিদি তো আমাদের দেখতেই পারে না। চুপ করো ছোট বৌমা, তোমার কাজের হাতের চেয়ে ঝগড়ার হাত বেশি পটু, সেটা এতদিনে বুঝে গেছি। এ কথা শুনে ছোট বউ সেখান থেকে চলে যায় আর তাদের মা তাদের সবাইকে যার যার ঘরে যেতে বলে। দেখলে তো, এই ছোট বউ এসে সংসারটাকে একদম শেষ করে দিয়েছে। কিভাবে যে কি করব কিছুতেই বুঝতে পারছি না। তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক একটা বুদ্ধি বের করব ছোট বৌমা আর ছেলেকে জব্দ করার। এরপর বৃদ্ধ কয়েকদিন পর তার ছেলেদেরকে ডেকে পাঠায় আর সবাই এসে হাজির হয়। শোনো, আমার তো এখন বয়স হয়ে গেছে, আমি আর আগের মতো জমি আর পুকুরের দেখাশোনা করতে পারি না। তাই আমার দুই পুকুর দুই ভাইকে দেব, তোরা তাতে মাছ চাষ করবি, কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত বাবা? যার পুকুরে বেশি মাছ চাষ করতে পারবে আর লাভবান হবে তার জন্য একটা ভালো আর দামি পুরস্কার থাকবে। সত্যি বলছেন বাবা? বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, দেখবেন আমাকে যেই পুকুর দেবেন সেটাতেই আমি অনেক মাছ চাষ করব। গাছে কাঁঠাল কফে তেল, দেখা যাবে কার পুকুরে কেমন মাছ হয়। এবার তোমরা যাও, যা বললাম মনে রেখো। তুমি কি ভাবছো, এতে কাজ হবে? হবে গিন্নি, হবে, তুমি চিন্তা করো না। শোনো, তুমি এখনই বাজারে যাও আর বাজার থেকে মাছের পোনা কিনে নিয়ে এসো। এখনই যাচ্ছি, কিছুতেই ওদের বেশি মাছ চাষ করতে দেওয়া যাবে না। ওদের মুখে একদম ঝামা ঘষে দিব। যাও, তাড়াতাড়ি যাও, নয়তো তোমার আগে দাদা চলে যাবে। গিন্নি, রান্না হলো তোমার? তাড়াতাড়ি খেতে দাও, খেয়ে যে আবার গাছ কিনতে যেতে হবে। এই রোদে মাছের পোনা আনা ঠিক হবে না, তাই বিকেলে যাব। এই নাও খাবার, তুমি খেয়ে নাও, আমি বাবা মায়ের ঘরে খাবার দিয়ে আসি। এ কথা বলে বড় বউ খাবার দিয়ে আসে। মা, আপনাদের বাইরে যেতে হবে না, এই যে ঘরেই খাবার দিয়ে গেলাম। আচ্ছা বৌমা, তুমিও খেয়ে নাও। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। তাদের পুকুরের মাছগুলো দিনে দিনে বড় হতে থাকে। দাদা, আমাকে মাছের খাবার দিন তো, অনেকগুলো মাছের খাবার নেব। কোনগুলো খাবার দিব দাদা? এখানে দু রকমের মাছের খাবার আছে। আমাকে বড় মাছের খাবার দিন, যেই খাবার খেলে মাছ দ্রুত বড় হবে। এই মাছের খাবার নিলে দাম কিন্তু বেশি পড়বে দাদা। দাদা, খাবার নিয়ে যাব এখন, আর মাছ বড় হলে তখন মাছ বিক্রি করে আপনাকে টাকা দেব। তোমার তো তাহলে কোনো টাকাই খরচ হলো না, কিন্তু আমার এত টাকার খাবার এতদিন তোমার কাছে পড়ে থাকবে, তাহলে তো। আপনি কি সুদ চাচ্ছেন দাদা? সুদ নয় ঠিক,
আমি তো ব্যবসা করি, ওটাকে সুদ না বলে লাভ বলতে পারো। আচ্ছা দাদা, আপনার কথাই রইলো। দিন, আমাকে এবার খাবার দিন। এই নিন দাদা। এরপর রামু খাবার নিয়ে বাড়িতে চলে আসে আর তারা দুজনে মিলে সেই খাবারগুলো তাদের পুকুরে দিতে থাকে। বুঝলে তো গিন্নি, কয়েকদিন পরেই দেখবে আমাদের মাছগুলো কত বড় হয়ে যায়। হ্যাঁ গো, দেখো, ওদের আগে আমরা মাছ বিক্রি করে বাবার থেকে পুরস্কার জিতে নেব। কি দাদা, তোমার জমিতে তো এবার ভালো ফসল হয়েছে। এবার ফসলের যা দাম। সবই ওই উপরওয়ালার দান। উপরওয়ালা যদি মুখে তুলে না চাইতো তাহলে কি হতো? তা ঠিক বলেছো দাদা। দাদা থাকো, আমি বাজারে যাব। দাঁড়াও দাঁড়াও, আমিও তো বাজারে যাব। আমার যে মাছের খাবার কিনতে হবে। এরপর তারা দুজনে মিলে বাজারে যায় আর মাছের খাবার কিনে বাড়িতে চলে আসে। কি গো, মাছের খাবার এনেছো? হ্যাঁ, এই নাও। যাও, খাবারগুলো পুকুরে দিয়ে এসো। এতটুকু খাবার দিয়ে কি হবে বলো তো? গিন্নি, আয় বুঝে ব্যয় করতে হবে। ব্যবসার মূলধন না রেখে ব্যবসা করলে ব্যবসা লাটে উঠবে, বুঝলে? তুমি এই খাবারগুলো দিয়ে এসো, আর সকালে ছাই আর গোবর দিবে। আমরা তো সাধারণ মাছ চাষ করছি, এই খাবারই আমাদের জন্য যথেষ্ট। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। রামু রোজ তার পুকুরে বেশি বেশি খাবার দিতে থাকে আর রমেশ তার পুকুরে প্রয়োজন মতো খাবার দেয়। শোনো, এখানে ভাত রাখা আছে, তুমি খেয়ে নিও। আমি গেলাম পুকুরে খাবার দিতে। এ কথা বলে রামুর বউ পুকুরে যায় মাছের খাবার দিতে, কিন্তু পুকুরে গিয়ে যা দেখলো তাতে তার চক্ষু ছানা বড়া হয়ে গেল। পুকুরে সব মাছ যে মরে ভেসে আছে। হায় হায় ভগবান, কোথায় গেলে গো সবাই? এদিকে এসো, আমার যে সর্বনাশ হয়ে গেল গো। রামুর বউয়ের এমন কান্না শুনে সেখানে সবাই দৌড়ে আসে আর সবার চক্ষু চলক গাছ হওয়ার মতো। হায় ভগবান, এসব কিভাবে হলো? এ যে রামুর অনেক বড় ক্ষতি হয়ে গেল গো। থাক, আর আদিক্ষেতা দেখাতে হবে না। এসব তোমাদেরই কাজ, তোমরাই হিংসে করে এসব করেছো। এসব তুই কি বলছিস ছোট? তোর জ্ঞান বুদ্ধি কি লোপ পেয়েছে নাকি? কি ব্যাপার রামু দাদা, কতগুলো টাকার খাবার নিয়ে এলে? এখন তো তোমাকে বাজারের সামনেও দেখা যায় না। আমার টাকা দাও তো। আমার যে সব শেষ হয়ে গেল। আমার পুকুরের সব মাছ যে মরে ভেসে আছে। তোমার টাকা এখন আমি কিভাবে দেব? এসব তোমার আর তোমার বউয়ের লোভের ফল। কতবার বলেছিলাম এত খাবার নিও না, কিন্তু তোমরা তোমাদের বড় ভাইকে হিংসে করে নিজেদের এমন ক্ষতি করলে। লোভ আর হিংসে তোমাদের আজ ধ্বংস করলো। এই নাও দাদা, তোমার মাছে খাবারের সব টাকা। দাদা দিদি, তোমরা আমাদের ক্ষমা করে দাও। আমরা যে অনেক অন্যায় করেছি তোমাদের সাথে। হ্যাঁ দাদা, ক্ষমা করে দাও আমাদের। এবার থেকে আমরা মিলে মিশে থাকবো, কোনো ঝগড়া করব না। আরে পাগল, ওঠ ওঠ, আমি তোদের ক্ষমা করে দিয়েছি।